আসসালামু আলাইকুম। উজ্জ্বল খান ফেসবুক আইডির সকল ফলোয়ার ভাই এবং বন্ধুরা এবং বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর প্রায় 47,000 সদস্য ও তার পরিবারবর্গর সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তবে দেশের 12টি জেলা বন্যা কবলিত অবস্থায় আছে। সেই এলাকার সকল গ্রাম পুলিশ সদস্যদের প্রতি জানাচ্ছি হাজার হাজার সেলুট, হাজার হাজার সালাম। কারণ তারা তাদের জীবনের ঝুঁকি নিয়ে বন্যা কবলিত এলাকার সকল মানুষের পাশে বাড়ি বাড়ি ছুটে যাচ্ছেন ত্রাণ সামগ্রী নিয়ে এবং সকল জনসাধারণের জানমালের হেফাজতে রাত দিন 24 ঘন্টা নিরলসভাবে কাজ করে চলেছে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা। সমসাময়িক যে বিষয়গুলো নিয়ে আমরা সম্মুখীন হয়েছি সে বিষয়ে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো। বিশেষ করে বর্তমান যে পরিস্থিতি রাষ্ট্রের, আপনারা জানেন, সকলের এই অবগতি আছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা শহীদ হয়েছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। আজকে যদি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠিত না হতো, আজকে এই স্বাধীন দেশে আপনারা দেখেছেন স্বাধীনভাবে কথা বলতে পারতাম না, নিজেদের মতগুলো প্রকাশ করতে পারতাম না। রাষ্ট্র যেভাবে ইচ্ছা সেভাবেই আমাদেরকে পরিচালনা করেছে। সে জায়গা থেকে আমরা যখন বের হয়ে আসলাম এই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে, আজকে গ্রাম পুলিশ সদস্যরা স্বাধীন হওয়ার পূর্বেই যে অবস্থানটি তৈরি হয়েছে, সারা বাংলার গ্রাম পুলিশের মনের মাঝে যে জায়গাটা সৃষ্টি হয়েছে সেই জায়গাটাকে কিছু স্বার্থবেশী মানুষ তারা তাদের স্বার্থ উদ্ধারের জন্য ব্যবহার করতে চাচ্ছে। তো সে জায়গাটা হলো, আমি সংক্ষিপ্ত আকারে বলবো কারণ আজকের লাইভটি বেশি সময় নেব না। বিশেষ করে মনিরুল ইসলাম ভাই, আমার মুসলিম ভাই সহ যারা লাইভে আছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। আসলে লাইভ করার মতন এখন সময় নয়, তারপর আমি লাইভে আসলাম। একটি ভাইয়ের অনেকবার ফোন দিয়েছে, রিকোয়েস্ট করেছে যে ভাই একটু আপনি 5টা মিনিটের জন্য একটু লাইভে আসবেন। তো বিষয়টা হলো, আমরা আজ থেকে মাত্র 4 মাস কয়েকদিন, হয়তো বা 4.5 মাসের মতন সময় পূর্বে যদি যাই, তখন আমরা দেখতে পাই 43 দিন জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি আন্দোলন রচিত হলো। সেই আন্দোলনে বাড়ি থেকে বের হওয়ার টাইমে সাদা কাপড় নিয়ে বের হলো এবং দোকানে যে মৃত্যুর পরে যে সাদা কাপড় ব্যবহার হয় সেটা সাদা কাপড়টা কিনা হলো। সেগুলো সব কিছু লাইভে দেখানো হলো এবং মায়ের পায়ে ধরে যে সালামগুলো, ভক্তিপূর্ণ যে সালামগুলো, সেই সালামের ছবি তুলেও ফেসবুকে দেওয়া হলো এবং বলা হলো হয় জাতীয়করণ, না হয় মৃত্যুবরণ। যদি জাতীয়করণ হয়, যদি বেঁচে থাকি বাড়ি ফিরে আসব তাহলে হব গাজী, আর যদি মরে যায় তাহলে শহীদ। তো যাই হোক, হয় জাতীয়করণ না হয় মৃত্যুবরণ। কাফনের কাপড় মাথায় বেঁধে চলে গেল জাতীয় প্রেস ক্লাবের সামনে। সেখান থেকে সরাসরি আপনারা দেখেছেন যে 43 দিন সেখানে ছিল। বাংলার বিভিন্ন অঞ্চল থেকে গ্রাম পুলিশ সদস্যরা তাদেরকে সার্বিক সহযোগিতাও করেছে আর্থিকভাবে। তো সেখানে 500 গ্রাম পুলিশ সদস্য এক জায়গা করতে পারল না। হঠাৎ করে তিনি বাড়ি চলে আসলেন। তো যাই হোক, ধন্যবাদ, জাতীয়করণ হলো না। সেই কাপড়ের কাপড়টি লাস্ট পর্যন্ত কি হলো আর জানলাম না। আসলে মৃত্যুর পরে যে সাদা কাপড়টি নিয়ে আমাদের শেষ বিদায় হবে সেটা নিয়েও কেন যেন একটা জালিয়াতি হলো। আর রিট কমিটি যখন গঠন হলো
রিটের রুল জারি হলো, তারপরেই কিন্তু কোরআন শরীফ নিয়ে এই ফেসবুকে এসে কিন্তু অনেক কথা হয়েছে। আপনারা বিশেষ করে আমার মুসলিম ভাই, মনিরুল ভাই সহ যে শ্রদ্ধেয় ভাইরা আছেন তারা সব কিছুই জানেন। আমি কারো নাম ধরে কোনো মেনশন করে কথা বলছি না, তবে যারা জানার তারা অবশ্যই জানেন এবং তারাই এই বিষয়গুলো বুঝতে পারবেন। তো যাই হোক, ছাত্র আন্দোলনের যখন মুহুর্মুহু অবস্থা, ছাত্রদের মৃত্যুপুরীর দিকে চলে যাচ্ছে রাষ্ট্রের একটি সিদ্ধান্তের কারণে, সেই পরিস্থিতিতে রাষ্ট্রীয় পোশাক পরে ছাত্রদের পক্ষে আমি 18ই জুলাই, আপনারা জানেন বীরের শ্রেষ্ঠ একজন আবু সাইদ, তাকে গুলি করে মারা হলো 16ই জুলাই। 16 তারিখে তাকে গুলি করে মারা হলো রাজপথে। 16 তারিখ 17 তারিখ এই দুদিন কেন যেন মুরগি যেমন জবাই করে ফেললে ও কাতরাতে থাকে, গরু এবং ছাগল যেটাই হোক আমরা দেখেছি জবাই করার পরে সে দাবাতে থাকে, এরকম কেমন যেন শরীরের ভিতরে দাবাত্ম ছিল, নিজে স্বস্তি রাখতে পারছিলাম না। তো 18ই জুলাই সরাসরি ছাত্রদের পক্ষ নিয়ে আমি একটি লাইভ করলাম, যে লাইভটি ছাত্রদের উৎসাহ যোগালো। সারা বাংলার গ্রাম পুলিশরা ঐক্যবদ্ধ হলো এবং ছাত্রদের পাশে দাঁড়ালো পিতা হিসাবে। কারণ আমার সন্তান একজন ছাত্র, আর সে জায়গা থেকেই আমার সেই লাইভটি ছিল এবং সরাসরি আমার অনেক রাষ্ট্রীয় অনেক কর্মকর্তাই আমাকে ফোন দিয়ে হুমকি দামকি করেছিল যে রাষ্ট্রীয় পোশাক পরে রাষ্ট্রের বিরুদ্ধে ছাত্ররা, তো আপনি ছাত্রদের পক্ষে কেন কথা বলেন। সেই টাইমে কিন্তু কোনো নেতৃবৃন্দই কথা বলতে পারেনি। তো যাই হোক, হয়তোবা সবার সে জায়গাটা বা সাধ্যটা তৈরি হয়নি, করতে পারেনি। তারপরেও গ্রাম পুলিশদেরকে আমি ধন্যবাদ জানাই। 5 তারিখে সরকারের পতনের পর আপনারা দেখেছেন রাষ্ট্রের এই একটা দুরূহ অবস্থার মধ্যে দিয়ে রাষ্ট্রটিকে নিরাপদ রাখার জন্য আমি বারবার কিন্তু গ্রাম পুলিশ সদস্যদের বারবারই সচেতন করেছি, আপনারা নিজেরা সচেতন থাকবেন এবং সচেতন রাখবেন জনসাধারণকে। ছিলেন কয়েকদিন পরেই আন্দোলনের একটা সুর আসলো, আন্দোলন করবে। আমি বারবার কিন্তু বলেছিলাম এই মুহূর্তে আন্দোলনের আমাদের প্রয়োজন নাই, কারণ রাষ্ট্র এখন ধ্বংসস্তূপের মধ্যে আছে। যখন রাষ্ট্রের পুলিশ বাহিনী কর্মবিরতিতে চলে গেলেন, ওই সময় গ্রাম পুলিশের উপরে কিন্তু গুরুদায়িত্ব পড়ে গেলেন এবং গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা সর্বোচ্চ কষ্ট বুকে নিয়ে, যন্ত্রণা বুকে নিয়ে তারা রাষ্ট্রীয় সম্পদ রক্ষাতে রাত দিন 24 ঘন্টা আমরা কাজে ছিলাম। ওই মুহূর্তে একটি মহল যেভাবেই হোক তাদেরকে নিষিদ্ধ করা সত্ত্বেও আমি কিন্তু লাইভে বারবার বলেছি যে এই মুহূর্তে আন্দোলন দরকার নেই, তারপর আন্দোলন করেছে। যাক, যখন আন্দোলন নেমে পড়লো ওই টাইমে কিন্তু আর আমি পিছনে থাকতে পারলাম না, আমি বসে থাকতে পারলাম না। তখন আমি কিন্তু যেভাবে হোক রাস্তায় নেমে গেছে, এখন এই মানুষদের যদি সাপোর্ট না দেই তারা বিপদে পড়ে যাবে। তখন আমি আরও আমাদের সিনিয়র পার্সন যারা ছিলেন তাদের সাথে আলোচনা করে আমি একটি লাইভ করি 14 তারিখে। আপনারা দেখেছেন 14ই আগস্ট আমি যে লাইভটি করি, সেই লাইভটিতে সরাসরি আমি গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে লাল মিয়ার পাশে দাঁড়াতে বলি, সরাসরি লাল মিয়ার নাম ধরে যে লাল মিয়ার পাশে দাঁড়ান, ঢাকায় যান, ঢাকায় আমিও যাব 18 তারিখে, আমিও যাব প্রয়োজন ক্ষেত্রে। তো আপনারা থাকেন রাজপথে, আমরা আছি আদালতে, এভাবেই কিন্তু কথাগুলো বলেছিলাম। তো আমার সিনিয়র পার্সন বিশেষ করে মনিরুল ভাই, আমার ভালোবাসার মানুষ কিছু লাইভে আছেন, আবদুল্লাহ ভাই, আফজাল তালুকদার, উজ্জ্বল, কমান্ডার উজ্জ্বল, অনেকে আছেন। তো সকলের জ্ঞাতার্থে কথাগুলো বলছি শুধুমাত্র অবগতির জন্য। সেখানে আমি 14 তারিখ 15 তারিখ 2 দিন লাইভ করে সরাসরি কিন্তু 16 তারিখেও লাইভ করলাম, করে সকলকে বললাম ঢাকায় যেতে। এর মধ্যে 17 তারিখে রাতে
আমাদের রিট কমিটির সিদ্ধান্ত অনুসারে যে আমরা একটি গণপিটিশন স্বাক্ষরিত করে আমাদের প্রধান বিচারপতি মহোদয়ের কাছে দেব, সেটা লাইভে আপনাদের সকলের অবগত করা হলো এবং সকলকেই আমরা বলেছিলাম রাজপথে আন্দোলন চলছে, আদালতেও আমাদের কার্যক্রম চলবে। এ মর্মে ঢাকায় যা হয়েছে সে কথাগুলো আমি পুনরাবৃত্তি করতে পারছি না, কারণ যা তো সোশ্যাল মিডিয়া ফেসবুক, আর ফেসবুকে সব কিছু ওপেন করা যায় না। বিশেষ করে যেহেতু আমরা একটা বাহিনী, সুশৃঙ্খল একটা বাহিনী, আর বাহিনীর আজকে কোনো ক্ষতির দিকে যাক সে ধরনের কোনো কর্মে আমরা যেন লিপ্ত না হই, সকলের কাছে আমার বিশেষ অনুরোধ। অবশ্যই বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা জানি না কতটুকু ভালোবাসে, কিন্তু 18ই আগস্ট তারা তাদের সর্বোচ্চ লোক ঢাকায় এসেছিলেন আমার ঢাকায় যাওয়ার কথা শুনে। আমি ওখানে যাওয়ার পরে তারা যেভাবে সবাই শুধুমাত্র হাতটা ছোঁয়ার জন্য বা একটু কাছে আসার জন্য আপ্রাণ চেষ্টা করেছে, সবাই যেভাবে ছবি নিয়েছে, আসলে অভিভূত, আমি অনেক আনন্দিত, আমি গর্বিত। তখন আমি তাদেরকে বললাম যে সবাই বলতেছে যে ভাই আপনার স্বাক্ষরে আমরা স্বাক্ষর দেব, ঠিক আছে আপনারা এক এক করে এসে স্বাক্ষরগুলো দিয়ে যাবেন। এক পর্যায়ে ওখানে যে পরিবেশগুলো হলো, তো মোস্তফা কামাল ভাই, নাসের ভাই, বিশ্বনাথ দা, উজ্জ্বল, মেহেদি হোসেন উজ্জ্বল মধুখালীর সহ আমাদের জাকির ভাই সালতা, সৌরভ ভাই নগরকান্দা, আমাদের মুক্তার হোসেন, সাইদুল দেওয়ান সহ আমরা সকলে ছিলাম। তো সেখান থেকে আমাদের আবেদনটির গণস্বাক্ষর কার্যক্রম নেওয়ার জন্য আমাদের অন্য যে নেতৃবৃন্দ আছে তাদেরকে দায়িত্ব দিয়ে দিলাম যে আপনি এই সাইড থেকে নেন, আপনি ওই সাইড থেকে, এইভাবে আমি দায়িত্ব দেওয়ার পরে সকল স্বাক্ষর হলো। আর অন্যরা চলে গেলেন অন্যদিকে। আমাদেরকে গণস্বাক্ষরিত 5টা পাতা, আমি কথাগুলো বলছি, একটু নেটে প্রবলেম, আর মেসেঞ্জারে ফোন দিচ্ছেন যে ভাই আমি অনুরোধ করছি ফোন দিয়েন না, গুরুত্বপূর্ণ এই কথাগুলো বলতে হচ্ছে সকলের অবগতির জন্য, যদি সকলের জানা না থাকে। কারণ গ্রাম পুলিশের স্বপ্ন নিয়ে তামাশা যারা করছে তারা তামাশা করেই যাবে। তো তামাশাগুলো তারা যেন আর না করে, তারা যেন জাতীয়করণের স্বার্থে অন্তর্গত সচিবালয় যেটা করছে করার তালা থাক, অন্য কিছু না করুক, এটা আমি রিকোয়েস্ট করছি। তো তারা বারবারই লাইভ করে বলেছে উজ্জ্বল খানকে থামান। তো উজ্জ্বল খানকে থামানোর জন্য সে নির্দিষ্ট 10 থেকে 15টা ছেলেকে সেটিং দিয়ে, তারা কিন্তু গ্রাম পুলিশ নয়, যে 20-25 জন সন্ত্রাসী প্রকৃতির কিছু ছেলে তারা রেখেছে। আমাদের গণস্বাক্ষরিত 7টা পাতা ছিঁড়ে ফেলেছে, ওই পাতাগুলো দেয়নি। প্রায় আমাদের 800 লোকের গণস্বাক্ষরিত ছিল। তো পরবর্তীতে আমার কাছে যে পেপারগুলো পৌঁছেছিল 271 জনের, সেটাই লাস্ট পর্যন্ত জমা দেই, আর বাকিগুলো তারা ছিঁড়ে ফেলেছিল এবং আদালতের কোনো কার্যক্রম করতে দেবে না এই মর্মে আরও কিছু বাজে বিহেভ করেছে। সে কথাগুলো আজকের লাইভে আমি বলছি না, তবে অনেকেই হয়তো বা জানেন, অনেকেই অবগত আছে। আমরা 18 তারিখে প্রধান বিচারপতি মহোদয়ের কাছে আবেদনটি জমা দিলাম এবং তারপরের ফলগুলো আপনারা দেখেছেন। 19 তারিখে আইন উপদেষ্টা মহোদয়ের বরাবর এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয়ের বরাবর এই দুইটি চিঠি সরাসরি রেজিস্ট্রির মাধ্যমে 19 তারিখে দিয়ে তারপরে আপনারা শুনেছিলেন আমার বাচ্চাটা অসুস্থ। তো আমি বাড়িতে রওনা হওয়ার পথে এই লাল মিয়ার সাথে, তো নামটা বলেই ফেললাম, মেহেদি হাসান নামের একটা ছেলে আমাকে ফোন করে হুমকি দেয়। আমি ঢাকা থেকে আসার টাইমে একটি লাইভ করেছিলাম, আপনারা জানেন।
সরাসরি আমাকে মেরে ফেলবে, যে খেয়ে ফেলবো তোরে। তো কথাগুলো শুনে নিজের কাছে কষ্ট লাগলো যে আসলে গ্রাম পুলিশ হয়ে আজকে হুমকি দামকির মধ্যে পড়তে হচ্ছে আমার। তাদের কথা শুনে তাদের সাপোর্ট করার জন্য সারা বাংলার গ্রাম পুলিশকে আমি আসতে বললাম, আসলো এবং আন্দোলনকে বেগবান করার চেষ্টা করলো, কিন্তু আজকে আমাকে তারা হুমকি দিচ্ছে। তো যাই হোক, চলে আসলাম। 20 তারিখে তো ইনশাল্লাহ আপনারা দেখলেন জাতীয়করণ সারা বাংলার গ্রাম পুলিশকে দিয়ে দিলেন। আনন্দ শেষ নাই, মিষ্টি বিতরণ চলছে রাস্তাঘাট, পথে ঘাটে, সব জায়গায় গ্রাম পুলিশের তো জাতীয়করণ হয়ে গেছে। ফেসবুকে দেখলো এই সংবাদটি, যখন সব জায়গায় বলা বলি করছে সেই সময়টায় মূল জায়গায় যখন জানলাম, জেনে শুনলাম যে না, কোনো কিছুই হয়নি। এটা সম্পূর্ণ মন গড়া একটা গল্প। তো আমার কাছেও কিছু শুভাকাঙ্ক্ষী এসে যখন বললো তখন লজ্জা পেলাম। যখন বললাম যে না ভাই হয় নাই, কয় না আমরা অনলাইনে দেখলাম। তাহলে কি আপনারা গ্রাম পুলিশটাই কি প্রতারক? মানে বেশ কিছু কথা বললো, যে এটা আসলে বুকটা ফেটে যাচ্ছে। কথাগুলো বলতে পারছি না যে কতটা অশোভনীয়, কতটা কষ্টদায়ক কথাগুলো। সো আপনারা দেখতে পেলেন 21 তারিখে আমাদের মামলাটি 9 নম্বর কার্যতালিকায় ছিল এবং রাষ্ট্রপক্ষ আবেদন করলো। আমাদের 16 জন আইনজীবী সেখানে উপস্থিত থেকে বাধা দিলেন যে কোনো সময় দেওয়া যাবে না। তখন রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল হাত জোর করে, কারণ ওই প্রধান বিচারপতির আদালতে আমরা প্রায় 15 জনের মতন ভিতরে ছিলাম এবং ওই সময়টা ছিলাম। ইনশাল্লাহ আমাদের সামনেই তিনি বললেন, মাইলন আমি নতুন, আমি ফাইল খুঁজে পাচ্ছি না, আমাকে সময় দিতে হবে। এখন আপনারাই বলেন, একজন নতুন ব্যক্তি যখন রাষ্ট্রের পক্ষের অ্যাটর্নি জেনারেল যিনি আমাদের এই আপিলটা করেছেন, তিনি কিন্তু মাহবুব সাহেব, তিনি কিন্তু আগেই মারা গেছেন। তিনি এই আপিলটা করে মারা গেছেন। তারপরে এম.এ. আমিনুদ্দিন সাহেব কিন্তু আমাদের আইনজীবী ছিলেন। তারপরে সে রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল হলেন। তিনি আশ্বস্ত করলেন কিন্তু কাজ করলেন না। তারপরে রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল যখন সময় ছিলেন, তখন আদালতের সর্বোচ্চ আদালত আপনারা জানেন, সুপ্রিম কোর্ট 1 নম্বর কোর্ট, যে কোর্টে প্রধান বিচারপতি সহকারে সকল বিচারপতিগণ, সিনিয়র বিচারপতিগণের যে 7 জনের বেঞ্চ, তারা সম্মত হয়ে সময় প্রদান করলেন। আর সেই নিউজটি আপনারা সকল টিভি স্ক্রিনের ব্রেকিং নিউজে আপনারা দেখতে পেলেন, সারা বাংলাদেশ জানতে পেল। কিন্তু তার একদিন আগেই 20 তারিখে গ্রাম পুলিশের জাতীয়করণ দিয়ে দিলেন, সকল দাবি দাবা মেনে নিলেন, কিন্তু একটি টিভিতেও একটি ব্রেকিং নিউজ হলো না, একটা বিস্তারিত কোনো নিউজ হলো না। মনিরুল ভাই, ধন্যবাদ আপনাকে, সেদিন ফুলের মালাও পরেছেন। সো জাতীয়করণ হয়ে গেছে, তাহলে এখন কি কাজ আছে? আর আলিমান্নান ভাই, ধন্যবাদ আপনাকে। আসলে সকলকেই আমি এক হওয়ার জন্য, ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য বিনয়ের সাথে অনুরোধ করে যাচ্ছি। তবে একটি কথা, আমরা সিনিয়র যারা আছেন, আমার শ্রদ্ধেয় যারা আছেন, তাদের আমি পায়ে হাত দিয়ে তাদের পায়ের ধুলা আমি মাথায় নিয়ে চলতে চাই। কারণ আমি যে গল্পগুলো ইদানিং হচ্ছে এবং উজ্জ্বলকে ঠেকানোর জন্য সকল পরিকল্পনা তারা নিয়েছে, তো সেই পরিকল্পনা থেকে একটা কথাই বলবো, আমার কিছু করতে হবে না, উজ্জ্বল খানের ঢাকা যেতে হবে না, কিন্তু গ্রাম পুলিশের স্বপ্ন কেউ বাধা দিয়ে রাখতেও পারবে না। উজ্জ্বল খান যদি ঢাকা নাও যায়, তারপরও শুনানি হয়ে যাবে ইনশাল্লাহ, কারণ সে কার্যক্রম আমরা সুন্দরভাবে সমাপ্ত করতে পেরেছি। এবং
সারা বাংলার গ্রাম পুলিশের মধ্যে যারা রিট মামলার অন্যতম 55 জন, সেই 55 জনের মধ্যে 3 জন মারা গেছে। আর যাই হোক 2-4 জন যারা আছে লাল মিয়ার অনুসারী তারা তার সাথে থাকতে পারে, কিন্তু সারা বাংলার গ্রাম পুলিশ আজকে কিন্তু রিট মামলা নেই। আপনারা যেটা ভাবছেন লাল মিয়া 1 নাম্বার, সেটা রিট মামলা ছিল, সে রায় এনেছি। এখন রাষ্ট্রপক্ষের আপিল মামলা, এখানে সারা বাংলার গ্রাম পুলিশেরই অধিকার। তো আমি মূল যে বিষয়টি সেটা আপনাদের কাছে ভেঙে দিচ্ছি। মামলা পরিচালনার জন্য 17 সালে 55 জন সদস্য উপস্থিত থেকে মামলা পরিচালনার জন্য একটি কমিটি করা হয়, রিট বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটি। আর সেই রিট বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটির মাধ্যমে এই রিট মামলাটির সুফল এই সারা বাংলার গ্রাম পুলিশ সদস্যরা পেয়েছে এবং রিট মামলার সমাপ্তি হয়েছে, রাষ্ট্রপক্ষ আপিল করেছে। সেই আপিল মোকাবেলা সফলভাবে রিট কমিটি করে যাচ্ছে। কিন্তু এই মামলা পরিচালনা ব্যতীত এই রিট কমিটি দেখেন কোনো একটি জেলায়, কোনো একটি উপজেলায় আজ পর্যন্ত কোনো কমিটি দেয় নাই। কারণ আমরা কোনো নেতা নেতৃত্ব নিয়ে ভাবছি না বা নেতা হতে চাচ্ছি না। কারণ আমাদের দরকার জাতীয়করণ, আর জাতীয়করণ বাস্তবায়ন হয়ে গেলে এই রিট কমিটি ওই আদালত থেকেই বিলুপ্ত ঘোষণা করে ইনশাল্লাহ বাড়ি চলে আসব। কারণ আমার নেতা হওয়ার কোনো স্বপ্ন নাই, আমি নেতা হতে চাই না, আমি নেতা হতে আপনাদের মাঝে আসি নাই। আমি আমার জাতীয়করণ চাই, আমি আমার শ্রমের ন্যায্য মজুরি চাই, আমি শ্রমের ন্যায্য অধিকার চাই, এর বাইরে অন্য কিছু নয়। আমি ভিক্ষা চাই না, আমি ন্যায্য অধিকার চাই, যেটা আমাদের লাল মিয়া সাহেব জাতীয় প্রেস ক্লাবের সামনে হাতে বাটি নিয়ে এই বাহিনীকে ভিক্ষুক হিসেবে পরিচিত করিয়েছেন সারা বিশ্বে। যেখানে রাস্তাঘাটে যে কোনো জায়গায় গেলেই বলতো, কিরে তোরা জাতীয় প্রেস ক্লাবের সামনে যায় ভিক্ষা করিস, তোরা কি ভিক্ষুক বাহিনী? অনেক অপমানিত, অনেক লাঞ্ছিত এই গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা হয়েছে। অনেক গ্রাম পুলিশ সদস্যরা ফোন দিয়ে কান্না করেছে, ভাই এটা কি করলো, এটা কি করলো, আমাদেরকে ভিক্ষুক বানাই দিল। রুবেল ভাই ওয়ালাইকুম সালাম। তো যাই হোক, এই গ্রাম পুলিশকে নিয়ে আর তামাশা করেন না। যদি গ্রাম পুলিশের জাতীয়করণ চান, আপনারা সমন্বয় কমিটি 9 জন করেছেন, 9 জন নিয়েই চালান। আপনাদের জেলা উপজেলা কমিটির প্রয়োজনটা কি? আপনারা টেন্ডারবাজি করতে চান, যেটা আপনি আপনার বক্তব্যের মাঝে বলেছেন, যে সকল কমিটি বিলুপ্ত হলো, এখন লাল মিয়া সাহেব যে কমিটি দেবেন সেটা ইনক্লুড হলো এবং তারাই এই পোশাক টেন্ডারের বিষয়টি দেখবেন। তো ভাই, আজ পর্যন্ত আমি কখনোই টেন্ডার প্রতিনিধি হইনি। কারণ কি তা জানেন? আমার জেলা প্রশাসক মহোদয় সহ অনেকেই বারবার আমার জেলায়, কিন্তু আপনারা জানেন সচিবালয়ের যে টেন্ডার প্রতিনিধি দেয় তারা কিন্তু টেন্ডার প্রতিনিধি হয় না। আমার জেলা প্রশাসক মহোদয়ের মনোনীত ব্যক্তিরাই রাজবাড়ী জেলায় টেন্ডার প্রতিনিধি হয়। কিন্তু আমাকে অনেকবার বলার পরও আমি কখনোই টেন্ডার প্রতিনিধি হইনি। কারণ হয়তোবা একটা গ্রাম পুলিশের মূল্যায়ন ঊর্ধ্বতন মহলের কাছে কতটুকু এটা বুঝতে হবে। আমার কথাটা হয়তোবা তারা না রেখেই একটা কাজ করে ফেললো, কিন্তু আমি যে আমার গ্রাম পুলিশ সদস্যদের স্বপ্ন পূরণ করব, আমি যদি সেখানে শক্তভাবে কথাই না বলতে পারি, এ ধরনের টেন্ডার প্রতিনিধি হয়ে আমার কোনো লাভ নাই। কারণ আমার গ্রাম পুলিশ সদস্যরা সঠিক প্রশিক্ষণটা পেল না। আমি এই অভিশপ্ত টেন্ডার প্রতিনিধি হতে চাই না, তাই কখনো হইনি।
আমি আমার জায়গা থেকে সবসময় চেষ্টা করেছি এই বাহিনীকে ঐক্যবদ্ধ রেখে কার্যক্রম করার জন্য। তবে গ্রাম পুলিশ সদস্যদের নিয়ে যে ধরনের ঘিন্ন খেলায় মেতে উঠেছেন আপনাদেরকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব, যদি গ্রাম পুলিশের ভালো চান, যদি গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ চান, তাহলে যেমন আমি উজ্জ্বল খান সরাসরি লাইভ করে বলেছি, রাজপথে যান, লাল মিয়ার পাশে দাঁড়ান, আমার লাইভটা ভালো করে দেখেন, ভালো করে দেখেন, আপনার মানসিকতার পরিচয় দেন। আপনি সরাসরি বলেন, লাইভ করে বলে দেন, রিট কমিটির পাশে সবাই দাঁড়ান, রিট কমিটির সঙ্গে থাকেন। গ্রাম পুলিশের স্বপ্নটি মহামান্য সুপ্রিম কোর্ট থেকে সকলে মিলে আমরা বাস্তবায়ন করি এবং গ্রাম পুলিশ বাহিনীর 47,000 পরিবারের স্বপ্নটিকে ছিনিয়ে আনি। আপনি লাইভ করে বলে দেন। আমি উজ্জ্বল খান যেভাবে আপনাদের পাশে ছিলাম, আপনাদের পক্ষে সকল গ্রাম পুলিশ সদস্যদের যেতে বলেছিলাম, নিজেও গিয়েছিলাম, আপনি সেভাবে লাইভ করে সকলকে বলে দেন, আপনি নিজেও আসেন। উজ্জ্বল খানকে ঠেকানো লাগবে কেন? কারণ আদালত কর্তৃকভাবে 47,000 গ্রাম পুলিশের এফিডেভিটকারী আমি, তাহলে আমাকে ঠেকাবেন কেন? আপনি নিজে 1 নাম্বার বাদী দাবি করেন, কিন্তু দ্বিতীয় রিটটি কেন করিয়েছিলেন আপনি? ধন্যবাদ মনিরুল ভাই, তৈবুর রহমান ভাই, ধন্যবাদ। ওয়াজকরণী খান নামটা অনেক সুন্দর। আমি লোকটা সুবিধা না, কথাটা সঠিক। কারণ হলো আমি উজ্জ্বল খান যে কোনো বিষয়ে প্রমাণ ছাড়া কথা বলি না। জাতীয়করণ গ্রাম পুলিশের হয়েছে সেটা লিখিত দেন, এটা হলো সমস্যা। কারণ আমি আইনটাকে বেশি শ্রদ্ধা করি, আইনকে মেনে চলি, এটা হলো আমার সমস্যা। এই কারণে আমি অনেকের জন্য সমস্যা ভাই। অনেক গ্রাম পুলিশ সদস্য, অনেক বলতে কি মানে সুবিধাবাদী কিছু ব্যক্তির কাছে আমি খারাপ, তো আমি আমার এই খারাপটুকু নিয়ে যেতে চাই। কারণ 47,000 পরিবারের জন্য, 47,000 সদস্যের জন্য আদালতে যখন এফিডেভিট করেছিলাম, আমার কিন্তু একটা শপথ বাক্য পাঠ করানো হয়েছিল। এই যে মনিরুল ভাই লাইভে আছে, যারা রিট মামলার অন্যতম বেশ কিছু, আমাদের আবদুল্লাহ ভাই সহ অনেকে আছেন, আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন ওয়াজকরণী ভাই, তাহলেই আপনি বুঝতে পারবেন। কারণ আজ পর্যন্ত এই মামলাটি ছেড়ে আমি যাই নাই, এটাই হলো সবচেয়ে ভুল আমার, এটাই হলো আমি অসুবিধা লোক। কারণ মামলাটা ফেলে যদি অন্যদের মতন হারিয়ে যেতাম, তাহলে এই মামলাটা অনেক আগেই রাষ্ট্রপক্ষ নিজেদের কবজায় নিয়ে নিত। এবং অনেকবারই দেখেছেন লাইভে অনেকে বলেছে আমি মামলা তুলে নেব, আসলেও সে 1 নাম্বার বাদী। তো আসলে সব কিছু তার মিথ্যা বলে প্রমাণ হয়ে গেছে, অনেকবার প্রমাণিত হয়েছে, আর কতবার। তো আমি চাইনি আজকে সরাসরি এভাবে বলতে, খালি একটা কথাই বললাম, সত্য ডুবতে ডুবতে ভেসে যায়, আর মিথ্যা ভাসতে ভাসতে ডুবে যায়। রায়তে বলা আছে 11 সালের পরে যারা, তারা বাতিল। কে বলছে আপনাকে? আপনি ভাই এত জ্ঞানী কবে থেকে ভাই? ভালো করে জেনে দেখবেন, আবারও ওই রায়ের কপিটা পড়েন। রায়ে যেটা বলা আছে স্পষ্ট ভাষায়, আমি আবারও উচ্চারণ করছি, কথাগুলো মিলিয়ে নেবেন। বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর 11 সালের জুন মাসের 2 তারিখ থেকে জাতীয় গ্রেডের দফাদার 19তম এবং মহল্লাদার 20তম গ্রেডে সকল বকেয়াদি পরিশোধের নির্দেশ দিয়েছে আদালত। অন্যথায় যদি সেই 11 সালের জুন মাসের 2 তারিখ থেকে সকল বকেয়াদি না দেওয়া হয়,
সে মর্মে বলা হয়েছে 11 সালের জুন মাসের 2 তারিখের পরে যাদের নিয়োগ দেওয়া হয়েছে সেটা অবৈধ বলে গণ্য হবে বা আপনা আপনি বাতিল হবে। এর অর্থটা এটাই যে 11 সালের জুন মাসের 2 তারিখে গেজেট হয়েছে এবং বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর আইন, গেজেট মানে কি তা জানেন? আইন, অর্থাৎ বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর একটি আইন তৈরি করেছে আদালত, জাতীয় সংসদ এবং রাষ্ট্র। এই আইনটির বলে গ্রাম পুলিশ বাহিনীর ওই আইনে বলা হয়েছে, 11 সালের গেজেটে বলা হয়েছে চতুর্থ শ্রেণী স্কেলে গ্রাম পুলিশ সদস্যদের বেতন দেওয়ার জন্য, অর্থাৎ পরবর্তীতে সেটা গেজেট হলো। গেজেটে গ্রেডে 19তম 20তম গ্রেডে বেতন দেওয়ার কথা বলা হলো। যদি সেটা না করে তাহলে 11 সালের জুন মাসের 2 তারিখের যে গেজেটটি, সেই গেজেট অনুসারে নিয়োগ দিল কীভাবে? ওই গেজেট যদি গ্রাম পুলিশের জাতীয়করণ নাই করে, তারা তৈরি করলো, তারাই মানলো না, তারা যদি ওটা না মানে তাহলে তারা ওই গেজেট অনুসারে নিয়োগ দিল কীভাবে? তো ওই নিয়োগ যদি রাষ্ট্র দিয়ে থাকে তাহলে ওইটা আপনা আপনি বাতিল হবে বা অবৈধ বলে গণ্য হবে। কথা ক্লিয়ার? অর্থাৎ রাষ্ট্রপক্ষ আইন যেদিন থেকে করেছে, রাষ্ট্র ওই দিন থেকে সকল বকেয়াদি পরিশোধ করার জন্য নির্দেশ দিয়েছে। কথা ক্লিয়ার? কে বুঝেন নাই? রায়ের কথাটা কে বুঝেন নাই? যদি কেউ না বুঝে থাকেন বলবেন। সন্তু কুমার, মামলা কতদিন চলবে সেটা আদালত জানে, কারণ রাষ্ট্রপক্ষ আপিল করেছে। আমাদের চেষ্টা থাকবে আপিলটি দ্রুত শেষ করা, সেটার জন্য যা যা করণীয় আমরা চেষ্টা করে যাচ্ছি। এখন আদালত তো আমার হাতের কথা না ভাই, আমি বললে হয়ে যাবে, আর এটার নির্দিষ্ট সময়সীমা আমি উজ্জ্বল খান দিতে পারি না ভাই। ধন্যবাদ দাদা বোঝার জন্য। ধন্যবাদ ভাইজান। অবশ্যই আপনাদের নিয়ে, আপনাদের সঙ্গে করেই আমাদের জাতীয়করণের রাস্তায় আমরা এগিয়ে যাব এবং সকলে মিলেই আমরা সকল কিছু ছিনিয়ে আনবো গ্রাম পুলিশের স্বপ্ন। রুবেল ভাই এমন একটি কথা বলেছেন যে কথাটা খুবই গুরুত্বপূর্ণ, তো তবে আমি চাচ্ছিলাম না এই বিষয়গুলো বলতে। তো লাল মিয়ার মানে এই পৃথিবীর সকল মানুষ খারাপ, লাল মিয়া রিট কমিটিতে ছিল, কারণ তার আবির্ভাব ঘটেই এই রিটের মাধ্যমে। এই রিটটি আইনজীবী বল্লভ স্যারকে আমরা নিয়োগ করে যখনই কার্যক্রম করলাম, আপনারা জানেন, সে প্রতিটা কাজেরই বিরোধিতা করেছে। তো আমার সাথে পারেনি, মজিবরের সাথে ঘুরেছে, মোবাজ্জলের সাথে নিয়ে ঘুরেছে, মোস্তফা কামালের, সবার সাথেই সবাই চেষ্টা করেছে লাল মিয়াকে সাথে করে কাজ করার জন্য, কিন্তু লাল মিয়া কারোর সাথেই থাকেনি, কারণ সে বারবারই চেয়েছে একটি কমিটির প্রধান হবে তিনি, এটাই তার স্বপ্ন। জি ভাই, অবশ্যই। যাদের চাকরি 15 থেকে 20 সালে হয়েছে তাদের চাকরি থাকবে না। আল মামুন ভাই,
15 থেকে 20 সাল না, আমি একটা কথাই বলবো, রাষ্ট্রীয় নিয়ম নিয়ম মেনে যে নিয়োগগুলি হয়েছে সেটা অবশ্যই তারা থাকবে। আর যেগুলো অবৈধভাবে, অনেক নিয়োগ অবৈধভাবে হয়েছে, আপনারা জানেন পোষ্য কোঠার যে বিষয়টি আছে, গ্রাম পুলিশ সদস্যর সন্তান আবেদন করেছে, সে অ্যাকসেপ্ট হয়েছে, তারপরেও তাকে চাকরি দেয়নি, অর্থর বিনিময়ে অন্য কাউকে দিয়ে দিয়েছে। এরকম অনেক রিপোর্ট আছে যেগুলা হয়তোবা সেই নিয়োগগুলো বাতিল হবে বলে আমি মনে করি। তাছাড়া কোনো সদস্যই বাদ হবে না। যারা নিয়োগিত হয়েছে, এটা রাষ্ট্রের সমস্যা, এটা রাষ্ট্র বুঝবে। এটার জন্য আমরা যারা নিয়োগিত আছি, আমাদের কোনো সমস্যা নেই। এটা রাষ্ট্র কোন মর্মে আমাদের নিয়োগ দিয়েছে, আপনার তো একটা পেপারস আছে, নিয়োগ জয়েন লেটার, আপনি অবশ্যই ভাইবা পরীক্ষা দিয়ে আপনি সিলেক্ট হয়েছেন। যদি আপনি টাকা পয়সা দিয়ে, ঘুষ দিয়ে হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার এনটি গ্রুপ যদি আপনার বিরুদ্ধে অভিযোগ দিয়ে থাকে, তাহলে তো আপনার নিয়োগটি বাতিল হলেও হতে পারে। তাছাড়া এই রায়ের মাধ্যমে একজন গ্রাম পুলিশ সদস্যরও চাকরি যাবে না, ওপেন বলে দিলাম। লিখে রাখতে পারেন আজকের ডেট। আমার এই লাইভটি আপনারা সুন্দর করে শেয়ার করে আপনার প্রোফাইলে রেখে দিতে পারেন, অথবা এই লাইভটি ডাউনলোড করে আপনার কাছে রাখতে পারেন। আপনারা অবশ্যই যেদিন বাদ হবে সেদিন এই লাইভটি নিয়ে আমার সামনে হাজির হয়ে যাবেন। তখন বলবেন, কিরে শালার বেটা, তোর কথা তো সত্যি হলো না, গালি দিয়ে বললাম। কথাটা বুঝছেন? আপনারা এই কথাটা বলবেন, আর যদি সেটা না বলতে পারেন তাহলে তো সালাম দিবেন যে না, উজ্জ্বল খানের কথাটাই সঠিক। কারণ লালমিয়া আইন অনেক বোঝে, যে কারণে এই গ্রাম পুলিশের যে মামলাটিতে আজকে আপনারা স্বপ্ন দেখছেন, এই মামলায় তাকে 1 নাম্বার রাখলাম, কিন্তু সে আরেকটি রিট দায়ের করালেন রাজশাহীর একজন দফাদারকে দিয়ে, সাথে সেখানে 200 লোকের ঊর্ধ্বে ইনক্লুড হলো, পরবর্তীতে সংযুক্ত করা হলো প্রায় 5000-এর মতন। আর সেই রিট মামলাটি খারিজ হয়ে গেল, বাদ হয়ে গেল। আর যেটি থামানোর জন্য এই উজ্জ্বল খান সহ রিট কমিটি যে মামলাটি পরিচালনা করেছে, এই মামলাটি থামানোর জন্য আল্লাহ পাক এই মামলাটিতে 47,000 পরিবারের ভাগ্য খুলে গেল। তো যাই হোক, স্বপ্ন পূরণের এই আন্দোলনে, এই আইনি যাত্রায় সকলকে সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার জন্য বিনয়ের সাথে অনুরোধ করছি। বাবু ভাই, আইটেম আর লাগতেছে না, আইটেম শেষ। কত নাম্বার সিলার আর আমাদের দরকার নাই, আমাদের সে কাজ হয়ে গেছে। কারণ আগামী অক্টোবর মাসের শেষ সপ্তাহেই হয়তোবা শুনানি হতে যাচ্ছে। কারণ সেপ্টেম্বর মাসে আদালত ছুটি, আদালত অক্টোবর মাসে খোলার পরে 14 কার্য দিবস পরের যে দিবসটি, সেটি হয়তোবা গ্রাম পুলিশের ভাগ্য নির্ধারণের দিবস হতে পারে। আশা রাখি বিষয়গুলো বুঝতে পেরেছেন, এবং অবশ্যই আপনারা টিভি স্ক্রিনে দেখেছেন অক্টোবর মাসের শেষ সপ্তাহটি টিভিতে বলা হয়েছে।
একজনের নিয়োগ বাতিল হবে না ভাইয়া, আপনার 22 সাল হোক, 23 সাল হোক, 24 সাল হোক, বর্তমান এই বছরও যদি নিয়োগ হয় বাতিল হবে না। কারণ যদি আপনার নিয়োগটি বৈধভাবে হয়ে থাকে, আর যদি আপনার টাকার বিনিময়ে কোনো ভাইবা হয় নাই, আপনার একটা আবেদনেই আপনারটাই অ্যাকসেপ্ট হয়ে গেছে, আর কোনো আবেদন পড়ে নাই, বা পেপারে যে বিজ্ঞপ্তি দেওয়ার কথা সেই বিজ্ঞপ্তিটি পেপারে দেয় নাই, এখানে নিয়ে বিজ্ঞপ্তি মানে নিয়োগের তো কিছু প্রোটোকল আছে, নিয়ম আছে, সেগুলো যদি না মেনে করা হয় সেটার জন্য সমস্যা থাকতে পারে, সেটা আলাদা বিষয়। তাছাড়া যদি গেজেটের বাইরে, এখন অনেকে 15 সালের গেজেটের কথা বলে, 11 সালের ফয়সলার পরে সে না আপনার 15 সালের গেজেট, আগে আপনারা 11 সাল বাস্তবায়ন করবেন, তারপর আপনি 15 সালে বাদ দিয়ে দেন, সমস্যা নাই। কিন্তু রাষ্ট্র যখন খুশি ইচ্ছা একটা আইন তৈরি করবে, আবার সেটা বাতিল করবে, সেটা না বাস্তবায়ন না করে আরেকটা করবে, এটা তো হতে পারে না। এই কারণে তো রায় স্পষ্ট ভাষায় বলা আছে। তো এ নিয়ে কোনো আপনারা কেউ দ্বিধাদ্বন্দ্বে থাকবেন না। একজন গ্রাম পুলিশেরও চাকরি যাবে না, সকলেই জাতীয়করণের স্বাদ পাবে এবং জাতীয়করণে ইনক্লুড হবে ইনশাল্লাহ এই আদালতের মাধ্যমে, এই রায়ের মাধ্যমে। কারণ এই 47,000 পরিবারের এবং 47,000 সদস্যর পক্ষে আমি উজ্জ্বল খান যে এফিডেভিটটি করেছি, সেই এফিডেভিট মূলে আপনি আজকে এই রায়ের অংশীদার। এক কথায় আপনিও এই রায়টি পেয়েছেন। এখন আপনার ভাগ্য আমার ভাগ্য স্থগিত বা সময় জ্ঞাপন করার জন্য রাষ্ট্রপক্ষ উচ্চ আদালতে অর্থাৎ সুপ্রিম কোর্টে তারা আপিল করেছে। সেই নিয়মিত আপিলটি বর্তমান চলমান এবং সেই আপিলটি চূড়ান্ত শুনানির জন্য গত 21শে আগস্ট আদালতে 9 নম্বর আইটেমে ছিল এবং সেদিন 2 সপ্তাহ আবেদন করে রাষ্ট্রপক্ষের অ্যাটর্নি জেনারেল অনুরোধ করে 2 সপ্তাহ আবেদন মঞ্জুর হয়েছে। আর সেটি আপনার সেপ্টেম্বরের বন্দর পরে যখন ছুটি শেষ হবে এবং আদালত খুলবে, খোলার পরে 14 কার্য দিবস পরেই আমাদের মামলাটি শুনানি। এখন সে ডেটটি আমরা অবশ্যই আগস্ট মাসের প্রথম সপ্তাহে আপনাদেরকে আমরা নিশ্চিতভাবে জানাতে পারব। আশা রাখি আমার কথাটি আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন, এবং কারো যদি বুঝতে সমস্যা হয়ে থাকে অবশ্যই যোগাযোগ করবেন। এবং আমাদের রিট কমিটির অন্যতম যে নেতৃবৃন্দরা তারা লাইভে আছে এবং তারা ফেসবুকে আছে, তাদের সাথে যোগাযোগ করবেন, জেনে যাবেন। অথবা আপনার জেলা জজ কোর্ট আছে, সেখানে আইনজীবীরা আছে, তাদের কাছে যেও আপনি বুঝে নিতে পারেন আপনার এই রায়ের ব্যাখ্যাটি। আশা করি আমার কথাগুলো আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন। আপনাদের এই জায়গা থেকেই বা এই কথা থেকেই আমি বিদায় নিতে যাচ্ছি, কারণ লাইভটি সংক্ষিপ্ত লাইভ করব বলেই কিন্তু ঘোষণা দিয়ে লাইভে ঢুকেছি এবং দ্রুত একটি কাজের জন্য আমার চলে যেতে হবে বাড়িতে। তো আপনারা সকলে দোয়া করবেন, সকলে ভালো থাকবেন এ আশা করি। আর যদি কারো কোনো কিছু জানার থাকে 1 মিনিট, আমি লাইভে 2 মিনিট আছি, এই 2 মিনিটের মধ্যে আপনারা আপনাদের যদি কোনো কমেন্ট থাকে করতে পারেন। অবশ্যই চিন্তা নাই, বাবার চাকরি যেহেতু পোষ্যকোটায় পেয়েছেন অবশ্যই ঠিক আছে, অবশ্যই। ধন্যবাদ ভাইয়া। আসলে আমি সবসময় চেষ্টা করি সঠিক তথ্যগুলো সকল সদস্যকে জানানো। হানিফ ব্রাহ্মণবাড়িয়ায় কোনোদিন যাই নাই, আর যদি যাওয়ার প্রয়োজন হয় অবশ্যই যাব। আর আপনার তো মুখ ঢাকা, আমরা তো ওপেন, তো আপনার বাড়িতেই হয়তো আমি যেতে পারি ইনশাল্লাহ। কারণ আপনি যদি সঠিক ব্যক্তি হন তাহলে আদালতে আসেন, দেখা হবে। স্বপ্ন যদি
আপনি বাস্তবায়ন চান তাহলে আসবেন। আমার ফোন নাম্বারটা যেহেতু চেয়েছেন আমি দিয়ে দিচ্ছি, আপনারা তুলে নিতে পারেন। 01735115476। আমি আবার বলছি, মিলাই নেন। 01735115476। জিরো 01735115476 স্টেট। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ। আসলে সবাই তো সমান না, অনেকের ভাবনা অন্যরকম। তো কেউ কোনো কিছু মনে করবেন না। আসলে অনেক মানুষকেই চিনি না, জানি না, হয়তো অনেক ধরনের মন্তব্য তাদের থাকে। আমি তাদের সকলের কাছেই বলবো, আমাকে নিয়ে যে ভাবনাটাই আপনাদের থাক না কেন, সরাসরি বলবেন যে আপনার ঠিকানা, আপনার ইউনিয়ন নাম, আপনার থানার নাম, পরিচয় দিয়ে বলবেন, এবং আমার সাথে কতটুকু আপনার সম্পর্ক আছে এবং কতটুকু কী করতে পেরেছেন, কোন কারণে আমার প্রতি রাগ অভিমান থাকতে পারে, কারণ আমি সকলের কাছে ভালো হব না, এটাই স্বাভাবিক। এই আর কি। অবশ্যই ভাই, যত তাড়াতাড়ি করতে চাবেন। আমি একটা কথা বলি, ভাত রান্নার সাথে সাথে কিন্তু খাওয়া যায় না, ওটাকে একটু ঠান্ডা করে নিতে হয়। ইলিয়াস ভাই, আসলে হ্যাঁ, রিয়াজ স্টুডিও মিডিয়া, আমার এক ছোট ভাই রিয়াজ। আপনারা অবশ্যই এই স্টুডিও মিডিয়ার যে আপডেটগুলো আছে আমাদের গ্রাম পুলিশের, সেই আপডেটগুলো আপনারা সবাই শেয়ার করে দেবেন, যাতে ওর চ্যানেলটি সকলে সাবস্ক্রাইব করে দেবেন, ওর সাথে থাকবেন। ছেলেটা খুবই মেধাবী, ওর বাবা একজন গরিব মানুষ, সে মাছের ব্যবসা করে আর কি। অলরেডি স্টুডিও মিডিয়া রিয়াজের অফিসিয়াল চ্যানেল এটা। এই চ্যানেলের আপনারা সকল গ্রাম পুলিশ যারা আছেন, আপনারা দেখেছেন লালমিয়ার মানে আন্দোলন বলেন, যাই বলেন, গ্রাম পুলিশের যত আপডেটগুলো ইউটিউবে এই চ্যানেল থেকেই প্রকাশ হয়। তো ওকে আপনারা সকলে সাপোর্ট করবেন।
মানে শেষ কথাটা আমি বলে দেই, মানে আপনারা জানে না, তারা রাজপথে আছে, তারা রাজপথে থাকুক, রাজপথে। এটাই আমার ইমো নাম্বার ভাইয়া, এটাই আমার ইমো, এটাই হোয়াটসঅ্যাপ, আমি যে নাম্বারটা বলছি এটাই আমার সকল কিছু। আল্লাহ, আর সকলে লাইভটা একটু শেয়ার করে দিবেন যেন আমাদের গ্রাম পুলিশ বাহিনীর সকল সদস্যরা দেখতে পারে। আর রিয়াজের স্টুডিও মিডিয়ার সাথেও সকলে থাকবেন গ্রাম পুলিশের আপডেটগুলো নিয়ে। তো সকলকে ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা করেই বিদায় নিচ্ছি। বিশেষ করে লাইভ আমার করতে ইচ্ছে করে না, বা লাইভ ভালো লাগে না এখন, তারপর লাইভে এসেছি। ভাই আপনার ইমোতে ফোন আসছে ভাই, আমি পেয়েছি, তো এখন ফোন দিয়েন না, তাহলে লাইভটা কেটে যাবে। তো আমি বিদায় নিয়ে যাই, তারপরে দিয়েন। তো যাই হোক, অনেকে রিকোয়েস্ট, অনুরোধ, কারণ এই রিট কমিটি 17 সাল আর 24 সাল একটা মিলাই দেখেন, আজ পর্যন্ত একটি উপজেলা জেলা কমিটি আমরা দেইনি। কারণ হলো আমাদের দরকার শুধুমাত্র জাতীয়করণ। আদালতের এই যে আমরা অভিযোগটি দায়ের করেছি পেপারস দিয়ে, এটার সুস্থ এবং ন্যায্য অধিকার পাওয়ার জন্য, কোনো নেতা বা নেতৃত্ব দেওয়ার জন্য, স্বপ্ন পূরণের জন্য, সারা বাংলার গ্রাম পুলিশের স্বপ্ন পূরণের জন্য। স্বপ্ন পূরণ হয়ে যাবে, এই কমিটির সাথে সাথে বিলুপ্ত করে দেবো আমরা। কারণ আমাদের জেলায় জেলায় নেতৃত্ব সৃষ্টি করে আমাদের বছরের পর বছর কামাই খেতে হবে, টেন্ডারবাজি করতে হবে, এই স্বপ্ন আমরা কখনো দেখি না, রিট কমিটি দেখে না। এবং রিট কমিটি এই টেন্ডার প্রতিনিধি বলেন বা জেলায় জেলায় কমিটি দিয়ে অর্থ উপার্জন বলেন, এইসব স্বপ্ন কখনোই দেখে না। এটাকে আমরা সবসময় অ্যাভয়েড করি, ঘৃণা করি। আমরা একটাই আমাদের লক্ষ্য, একটাই আমাদের উদ্দেশ্য, গ্রাম পুলিশের চাকরি জাতীয়করণ, এর বাইরে অন্য কোনো কিছু নয়। যতক্ষণ চাকরি জাতীয়করণ না হবে ততক্ষণ আপনাদের সঙ্গে আছি। যখন চাকরি জাতীয়করণ হয়ে যাবে, বাস্তবায়ন হয়ে যাবে, ওই দিনই আপনাদের থেকে বাড়ি চলে আসব। হয়তোবা আমার এই ফোন নাম্বারটি, এই ফেসবুক আইডিটিও সেদিন আমি এইভাবে নাও চালাতে পারি। তখন শুধুমাত্র, বললাম তো, শুধুমাত্র জাতীয়করণ হয়ে গেলে তখন আমি আমার চাকরি, আমার স্ত্রী, আমার সন্তান, আমার বাবা মা, এদেরকে নিয়েই বাকি জীবনটা পার করে দিতে চাই, নেতৃত্ব করে না, নেতা হয়ে না। কারণ আমি আপনার ভাই, আমি এসেছি নিজেদের অধিকার বুঝে নিতে, আপনাদের ভাই হয়ে, বন্ধু হয়ে থাকতে, কোনো নেতা হয়ে নয়। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি, আল্লাহ হাফেজ।